প্রিয় ছাত্রছাত্রীরা, 2022 সালে যারা উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট তারা এখন যা ঘোষণা হয়েছে সরকারি তরফ থেকে, বলা হচ্ছে নাকি টেস্ট পরীক্ষাটাই মোটামুটিভাবে ধরে নেওয়া হবে ফাইনাল পরীক্ষা। যদি কোভিড পরিস্থিতি আরও ভয়াবহ হয় তাহলে কিন্তু টেস্ট পরীক্ষাটাকেই অ্যাজ এ বেঞ্চমার্ক বা এইটার উপর ভিত্তি করেই আমাদের নাম্বার দেওয়া হবে উচ্চ মাধ্যমিকের। তো বুঝতেই পারছো, তার মানে টেস্ট পরীক্ষাটাই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে যাচ্ছে। কিন্তু একটা কথা মনে রাখবে যে আবার তোমরা নিজেরাও কোনো প্রস্তুতি নিতে পারোনি, মানে ভেবেছিলা স্কুলে টেস্ট হবে না। যাই হোক, আমি কতগুলো ভূগোলের উচ্চ মাধ্যমিক ভূগোলের কতগুলো প্রশ্ন সিলেক্ট করেছি। এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে চর্চা করবে। খুব বাছাই করা প্রশ্ন, এবং এর মধ্যে অনেকেই আছে এখনও পড়াশোনা শুরুই করেনি, তাদের জন্য এই সাজেশানটা খুব গুরুত্বপূর্ণ। আর একটা কথা কি, যারা প্রাকৃতিক ভূগোলের সাজেশানটা করেছি, তো তোমাদের জানো যে কোভিডের জন্য সিলেবাসটাকে রিডিউস করা হয়েছে। প্রথমে আমি প্রথম প্রশ্নটা দেখো যে বহির্জাত প্রক্রিয়া কি, আরোহণ অবরোহণের পার্থক্য, পর্যায়ন বা গ্রেডেশন কি, 2+3+2। তো এইখান থেকে শর্ট প্রশ্নগুলো 2 নম্বরের শর্ট প্রশ্ন আসতে পারে। তো আমি এটা একটা 7 নম্বরের প্রশ্ন মানে মোটামুটি সেট করে দিয়েছি। তো 2 নম্বরে আরোহণ কাকে বলে আসতে পারে, অবরোহণ কাকে বলে আসতে পারে, পর্যায়ন কাকে বলে, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, এগুলো সবই শর্ট প্রশ্ন হিসাবে আসতে পারে। আর আরোহণ অবরোহণের পার্থক্যটাও পরীক্ষায় খুব পড়ে, সেই জন্য এই প্রশ্নটা মোটামুটিভাবে গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভৌমজলের নিয়ন্ত্রকগুলির যে কোনো 3টি সংক্ষেপে আলোচনা করা। অর্থাৎ ভূ অভ্যন্তরে যে জলের প্রবেশ, ভৌমজল কতটা থাকবে তার নিয়ন্ত্রকগুলো আলোচনা করতে বলেছে। আর কি অ্যাকুইফার কাকে বলে এবং অ্যাকুইফারের শ্রেণীবিভাগ, এটা 4 নম্বরের আছে। এখান থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ, মানে অ্যাকুইফারের শ্রেণীবিভাগটা কিন্তু পরীক্ষায় দেয় বা শর্ট প্রশ্ন হিসাবে বিভিন্ন আসে, উন্মুক্ত অ্যাকুইফার, বদ্ধ অ্যাকুইফার ইত্যাদি বিষয়গুলো। 3 নম্বর প্রশ্ন দেখো, শিলার গঠন ও প্রকৃতি অনুসারে প্রস্রবণের শ্রেণীবিভাগ যে আছে সেটা আসতে পারে। আর আর্টেজিও কূপের গঠন, যেটা আমরা ক্লাস বোধহয় 10-এ পড়েছি, সেটা আবার মোটামুটিভাবে 12-এ পড়তে হচ্ছে। আর্টেজিও কূপের গঠন আলোচনা করো। এই দুটোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম চ্যাপ্টারে। এখনও দুটো প্রশ্ন আছে প্রথম চ্যাপ্টার থেকে, দেখো কাস্ট ভূমিরূপ গঠনের শর্তাবলী, আর কাস্ট অঞ্চলে বা ভৌমজলের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। আর একটা প্রশ্ন আছে, কাস্ট অঞ্চলে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো, স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইটের পার্থক্য। তো প্রথমেই বলে দিই যে কোনো 3টি ভূমিরূপ আলোচনা করো, এই ধরনের প্রশ্ন কিন্তু এখন আর মাধ্যমিক বিশেষত উচ্চ মাধ্যমিকে পড়ে না। পুরো নাম উল্লেখ করে দেবে যে কাস্ট অঞ্চলে গঠিত এই নামগুলো উল্লেখ করে, যে সোয়ালোহোল, ডোলাইন, তারপর হচ্ছে উভালা, এই সমস্ত নির্দিষ্ট নাম বলে দিয়ে প্রশ্ন আসবে। অর্থাৎ যে কোনো 3টে করে নিলে ভাবলে যে লিখে দেবো, সেটা করলে হবে না। ঠিক আছে? তো ভৌমজলের কার্যের ফলে গঠিত ভূমিরূপ, ক্ষয় এবং সঞ্চয় যে কোনো একটা পরীক্ষায় এবারে আসবেই 100%। যে কোনো স্কুলের টিচার প্রশ্ন করলে এই দুটোর কোশ্চেনের ওয়েটেজ বুঝে অবশ্যই তোমাদের কোশ্চেনটা দেবে। ঠিক আছে? তাহলে কেউ যদি একদম না পড়ে থাকো, কিছুই ধরো পড়া হয়নি, মানে খুবই টেনশানে আছো, তাদের ক্ষেত্রে আমি বলবো এই পুরো চ্যাপ্টারটা থেকে এই দুটো প্রশ্ন পড়বে। ঠিক আছে? এই দুটোর মধ্যে, অর্থাৎ কাস্ট অঞ্চলে গঠনের শর্তাবলী, এইটা কাস্ট অঞ্চলে ভৌমজলের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো চিত্রসহ আলোচনা করো, আর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ আর স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইটের পার্থক্য। এখান থেকে নিশ্চিতভাবে একটা প্রশ্ন তোমরা কমন পাবে। এর পরের চ্যাপ্টার দেখো মৃত্তিকা। মৃত্তিকা সৃষ্টির সক্রিয় বা প্রত্যক্ষ নিয়ন্ত্রকগুলি কী কী, এটা নিয়ে ডিটেলস পড়তে হবে। আর মৃত্তিকা সৃষ্টির নিষ্ক্রিয় নিয়ন্ত্রক, মানে সক্রিয় বলতে জলবায়ু এবং জীবমণ্ডল সক্রিয় উপাদানের মধ্যে পড়ে, এবং মৃত্তিকা সৃষ্টির পরোক্ষ নিয়ন্ত্রকের মধ্যে পড়ে ভূমির ঢাল, তারপর হচ্ছে আদিশিলা, সময় ইত্যাদি বিষয়গুলো। তো এই দুটোর মধ্যে একটা মৃত্তিকার প্রশ্ন আসতে পারে। আর একটা আছে, সেটা হচ্ছে মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াগুলো কী কী, মানে মৌলিক প্রক্রিয়া এবং নির্দিষ্ট প্রক্রিয়া। মৌলিক প্রক্রিয়া এবং নির্দিষ্ট প্রক্রিয়া বলতে কি বোঝায়? মৌলিক প্রক্রিয়া হচ্ছে তোমার হিউমিফিকেশান, তারপরে হচ্ছে তোমার ইলুভিয়েশান। তো এই প্রক্রিয়াগুলো, এগুলো 2 নম্বরের শর্ট প্রশ্নও আসে। আর নির্দিষ্ট প্রক্রিয়া ল্যাটারাইজেশন, পর্জলাইজেশন, স্যালিনাইজেশন, এইগুলো, এটা নিয়ে এই প্রশ্নটা তোমাদের কভার করতে হবে। এছাড়া কি করতে হবে, মৃত্তিকার থেকে কতগুলো পার্থক্য আছে। এরপরে দেখো কি আছে, এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে
বিভিন্ন পার্থক্য, যেমন ইলুভিয়েশনের পার্থক্য, মৃত্তিকার গঠনের মধ্যে পার্থক্য, পেডালফার এবং পেডোকাল মৃত্তিকার পার্থক্য এবং মৃত্তিকার ক্ষয় এবং অবনমনের পার্থক্য। বা ইলুভিয়েশন কাকে বলে, মৃত্তিকার গঠন এই যে কাকে বলেগুলো যদি পড়ে এখান থেকে লিখতে পারবে। যদি বলে মৃত্তিকার গঠন কী এর বৈশিষ্ট্য লেখো, বা পেডালফার মৃত্তিকা, তাহলে পেডালফার মৃত্তিকা কাকে বলে এর বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলোও এখান থেকে পারবে। তো এই পার্থক্য 4টে অবশ্যই করে রাখতে হবে। এছাড়া কি মৃত্তিকার গ্রথনের গুরুত্ব এবং মৃত্তিকার পিএইচের গুরুত্ব, উদ্ভিদের পুষ্টি সাধনে এনপিকের গুরুত্ব, এই 3টের প্রশ্ন মধ্যে একটা আসতে পারে। মানে এইগুলো থেকে এখান থেকে একটা নিয়ে বা ওদিক থেকে একটা নিয়ে এইভাবে একটা সেট তৈরি করবে স্যারেরা, এটাই আমি আশা রাখি। আর একটা সহজ প্রশ্ন একবার রিডিং পড়লে হয়ে যায়, সেটা হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের কারণ এবং মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি। এটা দেখবে 3.5 করে এই নাম্বারটা পুট করা হয়েছে। তো এই প্রশ্নটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু কি বলতো, গুরুত্বপূর্ণ কম হলেও ব্যাপারটা কি, এটা খুব সহজ, মানে একবার দুবার পড়লেই হয়ে যাবে, তো পড়ে রাখতে কোনো অসুবিধা নেই। এই হলো মৃত্তিকার প্রশ্নগুলো। এরপরে দেখো বায়ুমণ্ডলের কী কী প্রশ্ন আছে। বায়ুমণ্ডলের যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে প্রথমে ক্রান্তীয় ঘূর্ণবাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য, ঘূর্ণবাত প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য, উষ্ণ সীমান্ত শীতল সীমান্তের মধ্যে পার্থক্য। এই পার্থক্য যদি পড়ে নিই আমরা, তাহলে ঘূর্ণবাত কাকে বলে এর বৈশিষ্ট্য, প্রতীপ ঘূর্ণবাত কাকে বলে এর বৈশিষ্ট্য, ক্রান্তীয় ঘূর্ণবাতের বৈশিষ্ট্য, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের বৈশিষ্ট্য, এইগুলো আমরা কিন্তু কমন পেয়ে যাব। ঠিক আছে, আর একটা খুব গুরুত্বপূর্ণ এই অংশ থেকে আসে, সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তির যে 6টা পর্যায় আছে, এই পর্যায়গুলো কিন্তু পরীক্ষায় খুব দেয়, মানে প্রায়শই দিতে পারে। তার সঙ্গে আমি একটা শর্ট প্রশ্ন দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে অক্লোশন কী। আচ্ছা, তোমরা টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংক পুরনো যদি ঘাঁটো, তাহলে আর একটা প্রশ্ন দেখবে, প্রায়শই দেখবে, সেটা হচ্ছে কি, প্রতিটা পেজেই পায় থাকে ভারতীয় জলবায়ুর উপর জেড বায়ুর প্রভাব বা ভারতীয় জলবায়ুর উপর এল নিনোর প্রভাব। ঠিক আছে, এই দুটোই তোমাদের করতে হবে। আর একটা বলছি, সেটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু, মৌসুমী জলবায়ু বা ভূমধ্যসাগরীয় জলবায়ু, 3টে জলবায়ুর বৈশিষ্ট্য। তো তোমরা ভাবছে যে স্যার তো সবই দিয়ে দিল, তাহলে কি বাকি রইলো, এত কি পড়া সম্ভব? একটা আমি পড়ার পদ্ধতি বলে দিচ্ছি। দেখো, আমি যদি নিরক্ষীয় জলবায়ু আর মৌসুমী জলবায়ুর পার্থক্যটা পড়ে নিই, তাহলে যদি বলে নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য, তাহলে একদিকটা লিখে দেবো, নিরক্ষীয় জলবায়ুর অংশটা লিখে দেবো। যদি মৌসুমী জলবায়ু বলে বৈশিষ্ট্য, তাহলে আমাদের এইখান থেকে কোনো বইয়েতে দেখবে, রণজিৎ গড়ংয়ের বই বা যুধিষ্ঠির হাজরার বইয়ে, এই জলবায়ুগুলোর মধ্যে যে পার্থক্য আছে, এই পার্থক্যটা তোমরা পড়ে নেবে। এই পার্থক্যটা পড়ে নিলে কিন্তু আর আলাদা করে জলবায়ু অঞ্চল পড়তে হবে না। ঠিক আছে, আচ্ছা, এটাই আমি এখানে লিখে রেখেছি যে এদের মধ্যে পার্থক্যটা নিজেরাই লিখে নেবে, আর এই পার্থক্য থেকেই তোমাদের বৈশিষ্ট্যগুলো লিখতে পারবে, জলবায়ুর বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু 3টে জলবায়ু অঞ্চল দিলাম, কিন্তু 3টের মধ্যে পার্থক্য যদি আমরা করে রাখি, তাহলে বৈশিষ্ট্যগুলো হয়ে যাবে। পরের পেজে চলে আসছি আমি। আচ্ছা, জলবায়ু পরিবর্তনের কারণ, এটা একটা পার্ট। জলবায়ু পরিবর্তনের কারণ, কী কী কারণে জলবায়ু পরিবর্তন হয়েছে, জলবায়ু পরিবর্তনে মানুষের ভূমিকা লেখো। ঠিক আছে, এটা মানে জলবায়ু পরিবর্তনের কারণটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একটা এরপরে কি প্রশ্ন আছে, ওজোন স্তরের বিনাশের কারণ এবং প্রভাব ও নিয়ন্ত্রণের উপায়। মানে ওজোন স্তরের বিনাশের কারণ, প্রভাব এবং নিয়ন্ত্রণের উপায়, এইটা তোমাদের কিন্তু ওই 3টে করে পয়েন্ট মিনিমাম করে রাখতে হবে। একবারে যে এই 1 পাতা 1.5 পাতা পড়বো, যাদের একদম হয়ে ওঠেনি, খুব খারাপ অবস্থা যাদের, তারা কি করবে বলো তো, তারা পাট করে 3টে করে পয়েন্ট করবে। ওজনের বিনাশের কারণ 3টে পয়েন্ট করবে, প্রভাবটা 2-3টে করবে, নিয়ন্ত্রণের 2-3টে উপায় করে নেয়। একদম যেটা হাফ পাতার মধ্যে একটা কম্প্যাক্ট জিনিস হয়ে যাবে সেরকম। যারা বই পড়ো তারা বইতে এইভাবে দাগ দিতে পারো। আচ্ছা, এরপরের প্রশ্ন, গ্রিনহাউস গ্যাসগুলির বৃদ্ধির কারণ, প্রভাব এবং ফলাফল। এবার দেখো, এখানেও একটা সাজেস্টিভ ব্যাপার এসে যাচ্ছে। ওজোন বিনাশের কারণ আর প্রভাব আর নিয়ন্ত্রণের উপায়, গ্রিনহাউস গ্যাসগুলি বৃদ্ধির কারণ, প্রভাব আর নিয়ন্ত্রণের উপায় প্রায় একই। 2-1টা পয়েন্ট এদিক ওদিক হয়, মোটামুটিভাবে প্রভাবগুলো বা ফলাফলগুলো আর নিয়ন্ত্রণের উপায়গুলো, এটা নিয়ন্ত্রণের উপায় হবে, নিয়ন্ত্রণ, এইগুলো মোটামুটি একই লিখলে অসুবিধা নেই, কারণ মোর অর লেস একই। ওকে, এরপরে আমরা চলে আসছি
আজকের আরেকটা আছে, সেটা হচ্ছে জেরোফাইট, মেসোফাইট, হ্যালোফাইট এবং হাইড্রোফাইট। এগুলো থেকে 2-3 নম্বরের পার্থক্য কোনো কোনো স্কুলে টেস্ট পরীক্ষায় দিতে পারে। তো জেরোফাইট, মেসোফাইট, হ্যালোফাইট এই তিনটে যে আছে, এই তিনটে নয় চারটে, এই চারটের মধ্যে শুধু পার্থক্য পড়বে, পার্থক্য থেকেই তোমরা বৈশিষ্ট্য লিখতে পারবে। এই পদ্ধতিটা কিন্তু ফলো করো, এটা কিন্তু পড়ার জন্য একটা উপযুক্ত এবং বেশ ভালো পদ্ধতি। আচ্ছা, আজকের লাস্ট চ্যাপ্টার যেটা প্রাকৃতিক ভূগোলের লাস্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে জীববৈচিত্র্য। জীববৈচিত্র্য থেকে প্রশ্ন দেখো, জীববৈচিত্র্য বিনাশের কারণ, জীববৈচিত্র্যের গুরুত্ব, জীববৈচিত্র্য সংরক্ষণের উপায়, ইনসিটু এনসিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য। তাহলে এই দুটো প্রশ্ন পড়লে আমি বলে দিচ্ছি যে একটা কমন পাওয়াই যেতে পারে। তাহলে দেখো, আমি আবার সামারাইজ করছি। আমাদের এই জীববৈচিত্র্য থেকে একটা প্রশ্ন আসবে একদম শিওর। জলবায়ুর যে বৈশিষ্ট্যগুলো আমি বলেছি, যে জলবায়ুর বৈশিষ্ট্য না পারলে মোটামুটিভাবে তোমরা পার্থক্যগুলো করে নেবে। আর ওজোন আর গ্রিনহাউস দুটোর উত্তর প্রায় এক হবে, প্রায় মানে 70%-এর উপর একই হবে, একটু বুদ্ধি করে তোমাদের লিখতে হবে। তাহলে দেখো, মোটামুটিভাবে 2 দিন বইটা নিয়ে বসলে জিওগ্রাফিটা, প্রাকৃতিকটা রেডি হয়ে যাবে। তো সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং এই অনুযায়ী যতটা চেষ্টা করো, যতটা সময় পাওয়া যাচ্ছে, হয়তো 10-12 দিন 15 দিন পরেই তোমাদের এক্সাম, তো সেই অনুযায়ী তোমরা প্রিপারেশান নাও। আর আমি আঞ্চলিক ভূগোলের যে সাজেশান একটা করছি, সেটা আমি পরের দিনই নেক্সট ডেই আমি আপলোড করে দেবো। ধন্যবাদ সকলকে।